হেফাজত এটি রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না। আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো, আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন, ঘোষণা দেন, তাহলে আমরা মনে করবো এটা রাজনৈতিক দল। আমাদের সমস্যা এটা সমস্যা। আমি অরাজনৈতিক দল যদি প্রোগ্রাম দিই রাজনীতিক সমস্যা হয়। আমি একটা কথা আজকে আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে চায়, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে একজন মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, কোনো রকম কোনো বৈষম্য হবে না। আমার স্বামী তখন যেই সময় গুম হয়ে যায়, তখন একটু রাজনীতির বিষয়ে কথা বলছিল, তখন আমি বলছি এগুলি বলতে যাইও না, তাইলে মানুষ গুম হয়ে যায়। তখনই আমার সামনে থেকে নিয়ে যায়, যখন গাড়ির ভিতরে উঠাই নিয়ে যায়, তখন আমার স্বামী আমার দিকে একটা নজর তাকাই রয়েছিল। আসসালামু আলাইকুম। একটা খবর, পুলিশের ইউনিফর্ম লোগো পরিবর্তনের জন্য কমিটি গঠন। কেন পুলিশের ইউনিফর্ম পাল্টাতে হচ্ছে, লোগো পরিবর্তন করতে হচ্ছে? এটি যথেষ্ট ব্যয় সাপেক্ষ এবং এখনকার এই মুহূর্তে এই টাকা খরচ করাটা বেশ কষ্টকরই বলা যায়। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। আমি একটা কথা আজকে আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে চায়, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে একজন মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, কোনো রকম কোনো বৈষম্য হবে না। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো এইরকম হয় নাই, যেটা আমরা দাবুদে দেখেছি, যশোরে দেখেছি, অভয়নগরে দেখেছি, কুমিল্লাতে দেখেছি। পূজা আসলে একটা আতঙ্ক, কি জানি কি হয়, কি জানি কি হয়। আমি একটা কথা আজকে আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে চায়, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে একজন মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, কোনো রকম কোনো বৈষম্য হবে না। বাংলাদেশে আমার যতটুকু অধিকার, আমার বোন নিপুণের যতটুকু অধিকার, আমার দাদা জয়ন্তের যতটুকু অধিকার, আমার দিদি অপর্ণার যে অধিকার, সেই একই অধিকার বাংলাদেশের 17 কোটি মানুষ ভোগ করবে। ভাইরা, আপনারা কষ্ট করে আজকে এসছেন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, শুধু বলবো আগামীর বাংলাদেশ নির্মাণে আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন। একটা বাংলাদেশ তৈরি করবো, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে 500 জনের ওপরে ছাত্র এই গত কয়েকদিনে তাদের বুকের রক্ত বিলিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক এবং তারেক রহমান থেকে শুরু করে আমাদের ওয়ার্ড লেভেল পর্যন্ত, আমাদের থানা পর্যন্ত অসংখ্য নেতাকর্মী তারা ঘরে থাকতে পারে না। সমাজের মামলা, আমাদের নেতাকর্মীদের নির্যাতন, আমাদের আমি আমার হিন্দু সম্প্রদায়ের ক্ষমতায় আসছে, আপনাদেরকে ব্যবহার করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো এইরকম হয় নাই, যেটা আমরা আমার স্বামী তখন যেই সময় গুম হয়ে যায়, তখন একটু রাজনীতির বিষয়ে কথা বলছিল, তখন আমি বলছি এগুলি বলতে যাইও না, তাইলে মানুষ গুম হয়ে যায়। তখনই আমার সামনে থেকে নিয়ে যায়, যখন গাড়ির ভিতরে উঠাই নিয়ে যায়, তখন আমার স্বামী আমার দিকে একটা নজর তাকাই রয়েছিল। হাত দিয়ে টান দিলে আমার হাতটা সরাই দিয়ে ধাক্কা মেরে গাড়ির গ্লাসটা লাগাই নিয়ে যায়। আপনারা সবাই জানেন যে সরকার বিরোধী কোনো কথা না, পক্ষে বিপক্ষে বললেই তারা রাস্তা থেকে গুম হয়ে যাইত। আমাদের আজকে 13টা বছরে কোনো ঈদ হয় নাই, আমরা কোনো ঈদ করতে পারি না। প্রতিটা নিহত সন্তান 3টা বাবার জন্য কান্দে, কলিজা ছিদ্র হয়ে যায়। যেই মেয়ের সন্তান গেছে সেই মা জানে, যার বাবা হারাইছে সন্তান জানে যে বাবা হারার বেদনা কত, যার স্বামী হারাইছে সে জানে যে স্বামী হারার বেদনা কতটা কষ্টে। প্রতিটা নিয়ত আমি ফোনটা পাশে রেখে দিনের পর দিন রাতের পর রাত ঘুমাই না। কেউ বলে আমার স্বামী নাকি ভিতরে আছে, কিন্তু তারা আমারে বলে না আপনার স্বামী এখানে নাই। আবার শুনি নাকি আমার স্বামীকে ভিতরে রাইখা দিছে। কিছু কিছু লোক আমার কাছ থেকে টাকাও নিছে। আমার স্বামীকে 13 সালে 13 তারিখে গুলশান থেকে লোটাস কামাল এভিনিউ আমার সামনে থেকে 8-10 জন লোক একটা কালো মাইক্রোতে করে ধরে নিয়ে যায়। যখন বলে যে আমরা ডিবির লোক, ডিবি পরিচয় দিয়ে তার টেনে হেসরে গাড়িতে উঠায়। উঠানোর পরে যখন আমি হাত বাড়াই দিই, আমার স্বামীকে নামাইতে যাই, উনি বুঝতে পারেন আগে। যখন গাড়ির ভিতরে উঠাই নিয়ে যায়, তখন আমার স্বামী আমার দিকে একটা নজর তাকাই রয়েছিল। হাত দিয়ে টান দিলে আমার হাতটা সরাই দিয়ে ধাক্কা মেরে গাড়ির গ্লাস
গাছটা লাগাই নিয়ে যায়। তখন আমার ছোট মেয়েটা 7 মাসে পেটে ছিল, আমি পাগলের মতো হয়ে যে জিজ্ঞেস করি কোথায় যাই, কার কাছে যাইবো। তখন সবাই বলে গুলশান থানায় যান। গুলশান থানায় ওসি সাহেবের কাছে বললাম এখান থেকে আমার স্বামীকে উঠাই নিয়ে যায় ডিবি পরিচয় দিয়া। তখন সে ওসি সাহেব সব জায়গায় ফোন করলো যে কোথায় নিছে নাকি কোনো প্রশাসনের লোক, কোথাও পাওয়া যায় না। আমি দুপুর 1টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ওই থানায় থাকি আমার স্বামীর অপেক্ষায়। একটা ফোন দিব আমি এই জায়গায় আছি। তখন আমি বাসায় ঢুকি আমার 3টা সন্তান নিয়ে। তখন আমার সন্তানগুলো কান্না করে করতেছে আমার বাবা কোথায়। প্রতিটা নিয়ে তো আমি ফোনটা পাশে রেখে দিনের পর দিন রাতের পর রাত ঘুমাই নাই। আমার স্বামী বলবো অমুক জায়গায় আছি, আমার নিয়ে যাও তুমি। এই খবরটা আজকে 12-13টা বছরে পাই নাই, বলে নাই। তখন আমি কোর্ট কাছারি থানা এখানে সেখানে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজি, আমার স্বামীর কোনো সন্ধান মিলে নাই। কত জায়গায় যাই গেছি আমি, ডিবি অফিসের সামনে 15 দিন ছিলাম যে স্যার আমার স্বামী যদি এখানে থাকে তাহলে আমার স্বামীকে বের করে দেন। তারা বলে নিজের জীবন নিয়ে বাঁচেন, এখানে থাকার দরকার নাই। আমি বাচ্চাটা পেটে নিয়ে আমি দিনের পর দিন ঢাকায় গলি গলিতে যেখানে হয় ডিবিতে র্যাব অনেক সব জায়গায় তল্লাশি দিছি। বাড়ি যাই আবার সন্তান ডেলিভারি আর 2 দিনের বাচ্চা নিয়ে আমি ফিরে আসছি। আসার পরে আবার আমি ডিবি অফিসের সামনে অপেক্ষা করতে থাকি, ওনাদের ছবি পাঠাই দেয় আমার স্বামী আছে কিনা। গোপনে কেউ বলে আমার স্বামী নাকি ভিতরে আছে, কিন্তু তারা আমারে বলে না আপনার স্বামী এখানে নাই। আবার শুনি নাকি আমার স্বামীকে ভিতরে রাইখা দিছে। কিন্তু আমি এতবার চেষ্টা করছি যে আমার স্বামীর সাথে একটাবার কথা বলবো, 1 মিনিট। কিছু কিছু লোক আমার কাছ থেকে টাকাও নিছে, কিন্তু আমার সংসারের ভিতরে আমরা 3টা সন্তান, আমার শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, আমার ননদ দেবর, এত কষ্ট করে আজকে 13-12-13টা বছর আমরা চলতেছি। এখন আমাদের একটাই দাবি আমার স্বামীর সন্তান, আরো স্বজন হারাইছে সবাই যেন। একটা স্বামী চলে গেলে স্ত্রী দুনিয়ার জমিনে কিভাবে সন্তান নিয়ে চলে একমাত্র স্ত্রী ছাড়া কেউ বলতে পারে না। আমাদের একটাই দাবি যেন আমাদের স্বজনদের ফিরিয়ে দেয়। আজকে আমরা যে সরকার বর্তমানে আছে তার সামনে আমরা আসছি, তার কাছে আমরা দাবি জানাইতেছি যাতে এই সরকার আমাদের এটার একটা সন্তান দেয়, আয়নাঘরটা খুলে দেয়। আমরা মনে বুঝ দিব যাদের স্বজন থাকবো তারা ফিরে পাইবো, যারা না থাকবো সেটাও বুঝ দিব যে হয়তো আমাদের স্বজনরা নাই, মারা গেছে, কিন্তু আয়নাঘরটা তারা খুলে দেয় না। কিছু লোক বের হয়েছে, তারা তথ্য দিচ্ছে আয়নাঘরের কথা, আয়নাঘরের কথা তথ্য দিচ্ছে, কিন্তু আমরা ওইখানে গেলে আয়নাঘরের ব্যাপারে তারা কোনো মন্তব্যই আমাদের দিচ্ছে না, বলতেছে না যে আয়নাঘরে লোক আছে। আমার স্বামী ড্রাইভিং করতো, কিন্তু আমার স্বামী তখন যেই সময় ঘুম হয়ে যায় তখন একটু রাজনীতির বিষয়ে কথা বলছিল, বিএনপির পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে। তখন আমি বলছি এগুলি বলতে যাইও না, তাইলে মানুষ ঘুম হয়ে যায়। তখনই আমার সামনে থেকে নিয়ে যায়, 10টায় বলছে 1টা বাজে আমার স্বামী আমার সামনে থেকে ঘুম হয়ে যায়। কিন্তু সেই তখন তো আপনারা সবাই জানেন যে সরকার বিরোধী কোনো কথা না, পক্ষে বিপক্ষে বললেই তারা রাস্তা থেকে ঘুম হয়ে যাইত। তার দোষ ছিল এতটুকু, আর কোনো দোষ ছিল না। সে বিএনপির পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার কারণে আমার স্বামীকে আজকে ঘুম করি না। 13টা বছর সন্তান নিয়ে, 3টা সন্তান নিয়ে আমরা কত কষ্ট করে দিন কাটাইতেছি, এটা দেখে নাই তার বাবারে। বলে মা তুমি যাইতেছো সে হাফেজি পরে, তুমি কি আমার বাবারে ফিরাই নিয়ে আইবা। আমাদের আজকে 13টা বছরে কোনো ঈদ হয় নাই, আমরা কোনো ঈদ করতে পারি না। প্রতিটা নিহত সন্তান 3টা বাবার জন্য কান্দে, বাবার আদর পায় নাই। প্রতিটা নিয়ে আমার ছোট মেয়েটা তো দেখেই না, সে 7 মাসের পেটে ছিল, সে তার কান্নায় আমরা প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রত্যেকটা মানুষ কান্না করে, তার মা অপেক্ষায় আছে আমার সন্তান ফিরে আইব। গতকালকে ফোন দিছে, কয় কি আয়নাঘরের থেকে আমার সন্তান কি বের হয়েছে। আমি কই কি মা এখনো কোনো সন্তান পাই নাই। আমার শাশুড়ির কান্না, সারা এলাকার মানুষ কান্না করে, সন্তান চলে যাওয়া, কলিজা ছিদ্র হয়ে যায়। যেই মেয়ের সন্তান গেছে সেই মা জানে। হেফাজত এটা কি রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না। আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন, ঘোষণা দেন, তাহলে আমরা মনে করবো এটা রাজনৈতিক দল। আমাদের সমস্যা এটা সমস্যা। আমি অরাজনৈতিক দল যদি প্রোগ্রাম দিই রাজনীতিক সমস্যা হয়। এর জন্য আমি আমার শ্রদ্ধাভাজন ছেলে তাজ ওলামায়ে কেরামকে বলবো যে যে কাজ করবো স্পষ্ট বলবো আমি এই কাজ করতে চাই, এটা আমারই কাজ। যদি এইভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সমাজকে গড়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজকে করতে পারবো। অন্যতম ভূমিকা পালনকারী অগ্রসেনানী, যিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ করে এই আন্দোলনে অবদান রেখেছেন, ভূমিকা রেখেছেন। আমরা অনুরোধ জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে মতবিনিময় সভায় আলোচনা পেশ করার জন্য। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জাতীয় ওলামা শায়খা আম্মা পরিষদ কর্তৃক আয়োজিত কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন, শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের ভাইয়েরা আমার, কেমন বাংলাদেশ চাই যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি ইসলামিক বাংলাদেশ চাই। আমি একটা ইসলামিক বাংলাদেশ চাই যেখানে ইসলামিক শাসন থাকবে, কোরআন হাদিসের অনুযায়ী আইন প্রণয়ন হবে, বাস্তবায়ন হবে, সেটা আমি চাই। যদি এটা এখনই করা সম্ভব না হয় তাহলে যে স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেটা চাই। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। দেখেন আসলে আমাদের অনেকেরই জানা নাই বা জানা থাকলেও হয়তো মনে নেই, এদেশ কিন্তু স্বাধীন হয়েছিল 3টা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে সাম্যতা আছে? সাম্যতা নেই, কোনো জায়গায় সাম্যতা নেই। যে ক্ষমতায় থাকবে চাকরি তার, যে ক্ষমতায় থাকবে না তার চাকরি নেই। যে ক্ষমতায় থাকবে
তার তো খাদ্যের কোনো অভাব নেই। যে ক্ষমতায় থাকবে না দুঃখিত মরতে হবে। যে ক্ষমতায় থাকবে তার পিয়ন তো 400 কোটি টাকা মালিক হবে, আর যে ক্ষমতায় থাকবে না তাকে রাস্তায় ঢুকে থেকে মরতে হবে। এর নাম কি সাম্যতা? এটা আমরা চাই না। আমরা সাম্যতা চাই, সাম্য, সবাই সমান। বাংলাদেশের নাগরিক বলতে সবার অধিকার সমান, সবার অধিকার সমান। বাক শক্তির অধিকার সমান থাকবে, চাকরির অধিকার সমান থাকবে, বস্ত্রের অধিকার সমান থাকবে, শিক্ষার অধিকার সমান থাকবে, বাসস্থানের অধিকার সমান থাকবে, চিকিৎসার অধিকার সমান থাকবে। এটা আমরা চাই, মানবিক মর্যাদা। আজকে জানোয়ারকে শ্রদ্ধা সম্মান করি, কিন্তু আশরাফুল মাখলুকাত এই ইনসানকে আমরা শ্রদ্ধা সম্মান করি না। একজন মানুষ, সে কালো হোক, সুন্দর হোক, বংশী হোক, নাম বংশী হোক, সে তো মানুষ, আশরাফুল মাখলুকাত। তাকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। কিন্তু না, আমরা কি দেখেছি? যারা জনগণের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায় চাকরি করেন, চাকরি, চাকুরগিরি, বুদ্ধিজীবী, আইনজীবী, আইন ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী। আর যারা চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী। চাকর, কিন্তু এদের মালিক কে? এটা তো চাকর, কিন্তু এদের মালিক কে? দেয় কে? জনগণ হলে এদের মালিক। জনগণ অর্থ পে করে, চাকররা গ্রহণ করে। অথচ উল্টা হয়ে গেছে, চাকররা মালিক হয়ে গেছে এবং যারা মালিক তাদেরকে চাকর বানিয়ে দিয়েছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। মানবিক মর্যাদা চাই। যে যেখানে বুঝবেন না কেন অবশ্যই অন্যকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মহব্বত করতে হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যারা সরকার চাকরিজীবী তারা এদেশের মানুষের খেদমতের জন্য, সাহায্য সহযোগিতার জন্য বসেছেন, আধিপত্য বিচার বিস্তার করার জন্য, জুলুম অত্যাচার করার জন্য সেখানে বসেন নেই। এই জন্য আমরা মানবিক মর্যাদা চাই, সামাজিক ন্যায় বিচার চাই, সামাজিক ন্যায় বিচার। আজকে যারা ক্ষমতায় থাকবে হাজারো খুন করলে তারা মুক্তি হয়ে যাবে, খোলা আকাশে নিচে ঘুরবে, আর আপনার দল করবেন না, তাহলে আপনাকে ধুকে ধুকে মরতে হবে, আয়নাঘরে থাকতে হবে। এরকম বিচার আমরা চাই না। সামাজিক বিচার চাই, যেখানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। এই বিচার আমরা চাই। কে মালিকের সন্তান, কে এমপির সন্তান, কে এমপি, কে মিনিস্টার, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা সবাই মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে, যে ন্যায় করবে আমরা তার পক্ষে। কি আমার দল করে, কি আমার বিরোধী, এই ভেদাভেদ আমরা চাই না। আমরা চাই সবাই আমরা অন্যায় বিপক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো। আর এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন হলো নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। আমাদের শায়খ মুর্শিদ নববরআল্লাহু মারকাদাহু তিনি স্লোগান দিয়েছিলেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। স্পষ্ট বলবো, যদি ওসির চেয়ার পরিবর্তন হয় তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না। যদি এসপির চেয়ার পরিবর্তন হয়, ডিসি চেয়ার পরিবর্তন হয়, সচিবের চেয়ার পরিবর্তন হয়, এই শুধু চেয়ার পরিবর্তন হলেই কোনদিন দুর্নীতি মুক্ত দেশ দেখবো না, যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেবের চরিত্র এবং নীতি পরিবর্তন না হবে। নয়তো আমরা কি দেখেছি, ওসি তো বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষ কি বন্ধ হয়েছে? এর কারণটা কি? ওসি পরিবর্তন হয়েছে, ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি? সবাই ঘুষখোর ওসি, বিদায় ঘুষ পরিবর্তন হয়নি, শুধু চেয়ার পরিবর্তন হয়েছে। বহুত সরকার আমরা দেখেছি কিন্তু দুর্নীতি বন্ধ হয়েছে, কারণটা কি? এক সরকার যাওয়ার পরে আরেক সরকার সেও দুর্নীতিবাজ, এই জন্য দুর্নীতি বন্ধ হয়নি। আপনি কি দেখেছেন 5ই আগস্ট নতুন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র 2-3 দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে? কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারা চুরি করেছে, কারা ডাকাতি করেছে, কারা সমস্ত সম্পত্তি দখল করেছে, ঘাটগুলি দখল করেছে। যারা দখলদার, ডাকাত, লুটেরা, যারা আগুন দেয়, এদের মাধ্যমে দেশ কোনোদিন আদর্শবান নীতিবান হতে পারে না। এই জন্য আমরা চাই নীতির পরিবর্তন, শুধু নেতার পরিবর্তন নয়। সুন্দর একটা উদাহরণ দিতে চাই। এ বি সি, তিনজনের 3টা নাম। এ একজনের নাম, বি সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আসে এ, সে কি করবে? আমার আন্দোলন করো, সংগ্রাম করো, হটাও এ, রক্ত দাও, জীবন দাও, বসাও বি, সে কি করবে? হটাও বি, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, শহীদ হলাম, হটাও বি, চাই না বি, বসালাম সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ বি সি যারা ক্ষমতায় ছিল, শুধু মানুষের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। কাজে নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই। কাজে আমরা চাই সাম্য,
মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কুয়ার মধ্যে ইঁদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না। আসসালামু আলাইকুম। একটা খবর, পুলিশের ইউনিফর্ম লোগো পরিবর্তনের জন্য কমিটি গঠন। কেন পুলিশের ইউনিফর্ম পাল্টাতে হচ্ছে, লোগো পরিবর্তন করতে হচ্ছে? এটি যথেষ্ট ব্যয় সাপেক্ষ এবং এখনকার এই মুহূর্তে এই টাকা খরচ করাটা বেশ কষ্টকরই বলা যায়, কেননা অর্থনীতি তো বেশ শূন্যের কোঠায় নামিয়ে দিয়েছে হাসিনা সরকার। তো কিন্তু এখন এটি করতে হচ্ছে। কেন করতে হচ্ছে, কোন প্রেক্ষাপটে? দর্শক, সেটি দেখানোর জন্য, বোঝানোর জন্য আপনাদেরকে একটা ভিডিও দেখাই। জানি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দেখেছেন, তারপরেও আমি এই খবরটাকে জাস্টিফাই করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন। দর্শক দেখলেন, এটি হচ্ছে, আপনাদেরকে বলি, এই ভিডিওটি কালকে রাতে ভাইরাল হয়েছে, আমিও দেখেছি। কত বড় নিষ্ঠুর, নৃশংস যে এক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে যে গুলি করে মারা হচ্ছে একটা শিশুকে, কিন্তু মারা মেরে লাভ নেই, সে পড়ে যাচ্ছে, কিন্তু পাশের জন মানে দাঁড়িয়ে যাচ্ছে, সে নড়ছে না। তাই বলছে যে একটা একটা করে মারা হচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু পাশের জন নড়ছে না। এই কথা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব মানে নির্বিকারভাবে দেখছে, খুব মনোযোগ দিয়ে, মনে হচ্ছে খুবই তার মজা লাগছে। এরা আসলে খুনি, একেবারেই খুনি। 15 বছরে খুন করতে করতে এদের মধ্যে আর কিচ্ছু বাকি নেই। দেখেন, এই পুলিশ কর্মকর্তায় তো তার কাঁপুনি ওঠার কথা যে এইরকম একটা ভিডিও নিয়ে সে স্বরাষ্ট্রমন্ত্রী সামনে দেখাচ্ছে, তার না জানি কি শাস্তি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলবে যে তোমরা এত বড় কাণ্ড করলা, তাহলে এই ভিডিও কি যথেষ্ট না? তার বিরুদ্ধে এই স্বরাষ্ট্রমন্ত্রী, ওই পুলিশ কর্মকর্তা, তার বিরুদ্ধে হত্যা মামলা করা, খুনের দায়ে এদেরকে গ্রেপ্তার করা। দেখেন, এখানে বলা হচ্ছে একটা, দেখলাম যে কে সে, এই ভাইরাল ভিডিওতে গণহত্যার অন্যতম হুকুমদাতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে, যেই পুলিশ অফিসার নিজের করা খুনের বর্ণনা দিচ্ছিলেন, তিনি হলেন 27তম ব্যাচের পুলিশ ক্যাডার মোহাম্মদ ইকবাল হোসেন। বর্তমানে মনে হয় ঢাকার ওয়ারিতে কর্মরত এডিসি হিসাবে। এই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি, মরে একটাই যায় স্যার, বাকিরা যায় না। দেখেন, একটা গুলি করি, মরে একটাই যায়, কিন্তু বাকিরা মানে যায় না, মানে ওখান থেকে সরে না। আসলেই তাই, যেই বিরোচিত যুদ্ধ করেছে, গুলি করেছে, মরছে পাশে, কিন্তু তারপরে মরছে না। যার কারণে সোমবারে যে গণঅভ্যুত্থান হয়, তার আগে রোববারেই কিন্তু শেষ। রোববারে তো পুরো দলকে নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা যে সারা দেশে যাতে দল ঝাঁপায় পড়ে, কিন্তু বুমেরাং হয়েছে, গুলি করেছে, পাল্টা হাজার হাজার লক্ষ লক্ষ জনতা তাদেরকে ঘেরাও দিয়ে পিটিয়ে মেরেছে, মানে তাদের ধাওয়ার মুখে তারা পালাতে বাধ্য হয়েছে। পরের দিন সকালের দিকে কিছু চেষ্টা করেছে পুলিশকে, অনেক মানে তাদেরকে ধমক টমক দেওয়ার কারণে কিছুক্ষণ চেষ্টা করেছে, কিন্তু অল্পক্ষণের মধ্যে আত্মসমর্পণ করেছে। তারপরেই তো পুলিশ জনরোষের মুখে পড়েছে, সেই ঘটনাগুলো দেখেছেন। তারপরে আর্মি এসে বিষয়টা ট্যাকেল করে। তো ওই 2020 সালে মেজর সিনহা হত্যার সময় সে কক্সবাজার এএসপি হিসেবে কর্মরত ছিল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে 2020 সালে তার বিরোচিত কর্মকাণ্ডের জন্য সে 2022 সালে বিপিএম সেবা পদকের জন্য মনোনীত হয়। দর্শক, এই কারণেই আজকে এই পরিস্থিতিটা এমন যে এখন এই পুলিশের পোশাক মানুষ একেবারেই আর পছন্দ করছে না। এই পোশাকে তারা পুলিশকে দেখতে চায় না। যেমন আপনার মনে আছে যে ওই পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআরের নাম পরিবর্তন করে কিন্তু বিজিবি করতে হয়েছিল, তাদের পোশাকও পরিবর্তন করা হয়েছিল। আজকে হয়তো পুলিশ, এটার নামটা তো আর চেঞ্জ করা যাবে না। সারা বিশ্বে সব দেশে দেশে সেই দেশের পুলিশ, ব্রিটিশ পুলিশ, ভারতীয় পুলিশ, বাংলাদেশের পুলিশ। তো এখন অন্তত ইউনিফর্ম আর লোগোটা পরিবর্তন করে কিছুটা মানুষের যেই ক্ষোভ, ঘৃণা, তার থেকে একটু মানে আলাদা করা। সেই কারণেই একটা কমিটি করা হয়েছে, সোমবার কমিটি গঠন করা হয়েছে পুলিশ সদর দপ্তরে হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার এক স্মারক থেকে এই তথ্য জানা যায়। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো, আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।